হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশের ফার্স্ট লেকচার। আজকে আমরা করব ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই বইয়ের ইনকাম ফ্রম এগ্রিকালচার, যেটাকে আমরা বলবো কৃষি খাতে আয় বা কৃষি হতে আয়। তো এই কৃষি খাতে আয়ের ক্ষেত্রে আমাদের আজকে হচ্ছে ফার্স্ট লেকচার। তো জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের এখানে যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে আমরা টোটাল এই কৃষি খাতকে 3টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 1-এ আমরা শিখব কৃষি খাতে আয় নির্ণয়, 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখব বিনিয়োগ ভাতা নির্ণয় এবং 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে কর দায়। এই 3টা ফরম্যাট মিলে একটা প্রশ্ন হবে। তো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিচ্ছি 2016 থেকে 2022 পর্যন্ত। তো 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে একটা প্রশ্ন হয়েছে, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে পার্ট বি তে একটা প্রশ্ন, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট বি তে একটা প্রশ্ন, 21 সালে পার্ট বি এবং পার্ট সি তে একটা প্রশ্ন, অর্থাৎ 14 মার্কের প্রশ্ন হয়েছে, এবং 2022 সালে পার্ট বি তে একটা প্রশ্ন দিছে। তোমরা যেহেতু পরীক্ষা দিবা 2023 সালে, তো 2021 সালে অনুরূপ তোমাদের 2023 সালে পরীক্ষাটা হবে। তো 2021 সালে যেহেতু এখান থেকে পার্ট বি এবং পার্ট সি তে একটা প্রশ্ন আছে, 2023 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সি তে একটা প্রশ্ন আসবে। তো আমরা এই চ্যাপ্টারটা খুবই গুরুত্ব সহকারে করব। তো কৃষি খাতে আয় নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই আমরা কিছু বেসিক আলোচনা করব, এরপর হচ্ছে আমরা অঙ্কে ঢুকবো। তো তোমরা তোমাদের সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং থার্ড ইয়ার ম্যানেজমেন্ট, তোমাদের জন্য এই আয় বর্ষ কর বর্ষ এই দুইটা হচ্ছে তোমাদের জন্য ফিক্সড। বইতে যে কোনো মাস বা বছর দেয়া থাকুক না কেন, বা পরীক্ষার প্রশ্নে যে কোনো মাস বা বছর দেয়া থাকুক, তোমাদের জন্য আয় বর্ষ কর বর্ষ এই দুইটা হচ্ছে ফিক্সড। তোমাদের জন্য আয় বর্ষ হচ্ছে 2022 2023, আর কর বর্ষ হচ্ছে 2023 2024। এই দুইটা মিস করা যাবে না, কারণ এই সাবজেক্টটা প্রত্যেক বছর কি হয়, চেঞ্জ হয়। এটা গেল বছর যা ছিল এই বছর তোমাদের ক্ষেত্রে তা না, অনেক পরিবর্তন। অতএব এই আয় বর্ষ কর বর্ষটা তোমাদের জন্য ভালো করে মনে রাখতে হবে, এবং এই আয় বর্ষ কর বর্ষ অনুযায়ী তোমাদের অঙ্ক করতে হবে। তুমি যদি 21 22 22 23 দিয়ে অঙ্ক করো তাহলে তোমার অঙ্ক কাটা। অতএব আমরা এই আয় বর্ষ কর বর্ষটা খুবই সিরিয়াস ভাবে খেয়াল করব। আয় বর্ষ মানে হচ্ছে যে বছর আয় করা হয়, আর আয় বর্ষের ঠিক পরবর্তী বছরকে বলা হয় কর বর্ষ। অর্থাৎ আয় যে বছর হবে ঠিক তার পরের বছরকে আমরা বলবো কর বর্ষ। তো কৃষি খাতে আয় নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধারা। কৃষি খাতে ধারা হচ্ছে 40 থেকে 44। এই ধারাটুকু আপনাকে মনে রাখতে হবে। যদি এইটুকু মনে না থাকে তাহলে পুরো অঙ্ক করার পুরো আপনার অঙ্ক কাটা। অতএব কৃষি খাতের আয় এর ধারা হচ্ছে 40 থেকে 44, এটা আপনাকে মনে রাখতে হবেই। কৃষি খাতে আয় নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের কিছু কৃষি খাতে কিছু আয় আছে। এই আয়গুলি কয়টা আমি এখানে দিয়ে রাখছি, টোটাল 7টা আয়। তবে এই 7টা আয় যে সবসময় প্রশ্নে থাকবে এমন কোনো কথা নাই। প্রশ্নের বাহিরে এর বাহিরে কোনো কৃষি খাতে আয় থাকতে পারে। তো এই আয়ের মধ্যে সর্বপ্রথম যে আয়টা তার নাম হচ্ছে ফসল বিক্রয়। এই ফসল বিক্রয়ের মধ্যে কি কি জিনিস যাবে? ফসল বিক্রয়ের মধ্যে আসবে ধান, পাট, গম, ভুট্টা, ইখু, আখ এবং অন্যান্য শস্য বিক্রয় হতে আয়। ধান, পাট, গম, ভুট্টা, ইখু যা থাকবে সবকিছু আমরা ফসল বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব। এরপরে প্রশ্নে চা বাগানের আয় থাকবে। এই চা বাগানের আয়ের যা থাকবে এই পুরাটুকুই কৃষি খাত না। চা বাগানের আয় খাতকে দুইটা পার্টে ভাগ করব, একটা হলো কৃষি আয় আর একটা হলো ব্যবসায় আয়। কারণ কৃষি আয়ের ক্ষেত্রে চা বাগানে মোট আয়ের 60% দিব কৃষি, আর বাদ বাকি 40% দিব ব্যবসা খাত। তো আমরা যেহেতু কৃষি খাত নিয়ে আলোচনা করবো, অতএব বাদ বাকি 40% আমাদের চিন্তা করার কোনো দরকার নাই। চা বাগান এবং রাবার বাগানের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে রুলসটা সেম। তাহলে চা বাগান এবং রাবার বাগানের ক্ষেত্রে কৃষি খাতের ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট নিব? 40% নিব নাকি 60% নিব? বলো তো দেখি সবাই।
40%। লেখা আছে 60%, 40% কেন? আগে কথা বুঝবা, এরপরে অ্যান্সার দিবা। তাহলে চা বাগান এবং রাবার বাগানের ক্ষেত্রে কৃষি খাতে কত পার্সেন্ট ধরবো আমরা? 60%। 60%। বাদ বাকি 40% কিসে দিব? ব্যবসা খাত, সেটা আমাদের দরকার নাই। তবে মনে রাখেন যে 40% ব্যবসা খাতে আয় বলতে কিছু একটা আছে চা বাগান এবং রাবার বাগানের ক্ষেত্রে। 4 নাম্বার যে আয়সার নাম হচ্ছে চিনি শিল্পের আয়। 5 নাম্বার যেটা সেটা তামাক শিল্পের আয়। এই চিনি এবং তামাক শিল্পের ক্ষেত্রে ব্র্যাকেটে লেখা আছে চিনির ক্ষেত্রে ইফোর বাজার মূল্য, তামাকের ক্ষেত্রে তামাক পাতার বাজার মূল্য। এটা যদি উল্লেখ থাকে থাকবে, না থাকলে নাই। 6 নাম্বার যে আয় তার নাম হচ্ছে পোল্ট্রি ও ডেইরি ফার্ম, এবং 7 নাম্বার হচ্ছে কৃষি জমি ইজারা হতে আয়। তাহলে এই 1 থেকে এই 7টা হচ্ছে কৃষি রিলেটেড আয়। এই আয় থেকে আমাদের সর্বপ্রথম বাদ দিতে হবে অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ কি? যে খরচগুলো আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দিছে। এই খরচের মধ্যে একটা প্রধান একটা খরচের নাম হচ্ছে উৎপাদন খরচ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা খরচ। 2 নাম্বার যে অনুমোদনযোগ্য খরচ তার নাম হচ্ছে ভূমি রাজস্ব বা ইউনিয়ন পরিষদের কর বা জমির খাজনা প্রদান। 3 নাম্বার ব্যয়ের নাম হচ্ছে স্থানীয় কর। 4 নাম্বার হচ্ছে বীমা সালামি বা শস্য বীমা প্রিমিয়াম। 5 নম্বর ব্যয়ের নাম হচ্ছে ঋণের সুদ, বন্ধক ঋণের সুদ বা ঋণকৃত মূলধনের সুদ, এক কথায় সুদ রিলেটেড যা আছে। 6 নাম্বার হচ্ছে সেচ যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ। সেচ যন্ত্র আরেকটা উৎপাদন খরচ আছে কৃষি যন্ত্রপাতি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। দুইটা কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায়। একটা সেচ যন্ত্র, একটা কৃষি যন্ত্রপাতি। সেচ মানে হচ্ছে ওই যে আমরা যে বলি গ্রামে কি বলে সেলো মেশিন বা ডিপ মেশিন, ঠিক আছে, গভীর নলকূপ থেকে আমরা যে পানি উঠাই, ওই মেশিন যদি কোনো নষ্ট হয় তাহলে সেটা রক্ষণাবেক্ষণ খরচ কেমন করে? সেচ যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ। আর কৃষি যন্ত্রপাতি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ মানে যে কাশি কোদাল টুদাল যা আছে বা বিভিন্ন ধরনের যেগুলো আছে এগুলো হচ্ছে কৃষি যন্ত্রপাতি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। তাহলে মনে রাখতে হবে কৃষি যন্ত্রপাতি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ হচ্ছে উৎপাদন খরচ, আর সেচ যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। দুইটা খরচ কিন্তু ভালো করে একই রকম দেখতে সিমিলার, কিন্তু দুইটা দুই জায়গায় দেবে, কথাটা ভালো করে মনে রাখতে হবে। 7 নম্বর খরচের নাম হচ্ছে অনুমোদনযোগ্য অবচয় বা অবচয়কৃত ধার্য। আর 8 নম্বরটা নাম হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। এখানে একটা কথা আছে যে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত কিছু কিছু সময় ক্ষতি হতে পারে, কিছু কিছু সময় লাভ হতে পারে। যদি লাভ হয় তাহলে সেটা কৃষি খাতে আয়ের মধ্যে ঢুকাবো, আর যদি ক্ষতি হয় তাহলে সেটা অনুমোদনযোগ্য খরচের মধ্যে দিব। লাভ বা ক্ষতি আমরা কেমনে বুঝবো? অবস্থিত মূল্য সাথে বিক্রয় মূল্যে কম্পেয়ার করব। অবস্থিত মূল্য এবং বিক্রয় মূল্য, যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ, আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে লস। আমার কথাটা একদম রিপিট করেন তো দেখি, কখন আমরা লাভ বুঝবো আর কখন আমরা লস বুঝবো? বিক্রয় মূল্য বেশি হলে লাভ আর বিক্রয় মূল্য কম হলে ক্ষতি। ক্ষতি। যদি লাভ হয় তাহলে সেটা আমরা এই কৃষি আয়ের মধ্যে ঢুকাবো, আর যদি ক্ষতি হয় তাহলে কি অনুমোদনযোগ্য খরচের মধ্যে দিব। তাহলে আমাদের কৃষি আয় ক্ষেত্রে আইটেম আমরা পাইলাম 7টা, আর অনুমোদনযোগ্য খরচের মধ্যে আইটেম আমরা হলো কয়টা? 8টা। এখন এখানে উৎপাদন খরচের মধ্যে একটা কথা আছে, সেটা কি? উৎপাদন খরচ নিয়ে কথাটা হচ্ছে এই যেখানে লেখা আছে, মনে রাখতে হবে করদাতা যদি কৃষি আয়ের জন্য কোনো হিসাব বই সংরক্ষণ না করেন, অর্থাৎ তিনি যে খরচগুলি করছে ওই খরচগুলো কোনো হিসাবে বইতে, অর্থাৎ বইয়ে যদি কোনো কিছু খাতার মধ্যে যদি কোনো কিছু লিখে না রাখে, তবে উপরে আইটেমগুলির পরিবর্তে এই যে উপরে যে আইটেমগুলি দিছি, এই যে আইটেমগুলি কি কি? বীজ ও সার বা চাষাবাদ খরচ, পরিবহন খরচ বা সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, কৃষি যন্ত্রপাতি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, শ্রমিকের মজুরি, ফসল কাটা ও মারাই এবং সেচ পাম্পের ভাড়া। এই সবগুলো আইটেম হচ্ছে উৎপাদন খরচ। এখন যদি সঠিক হিসাবে বই সংরক্ষণ না করে তাহলে এই লেখা আছে উপরে আইটেমগুলির পরিবর্তে ফসল বিক্রয় কত পার্সেন্ট দিব আমরা? 60%। অর্থাৎ তখন এই খরচগুলি বাদ, এই খরচগুলি বাদ দিয়া আমরা এই যে এখানে যে ধান পাট গম ভুট্টা যা পাবো, যে মানটা পাবো ওই মানের কত পার্সেন্ট ধরবো আমরা? 60%। আর যদি সঠিক হিসাবে বই সংরক্ষণ করেন তাহলে
এই যে খরচগুলি, এই খরচগুলি তার নিজস্ব নামে, এই খরচগুলো উৎপাদন খরচের মধ্যে আসবে। তাহলে কথাটা আমি কি বলতেছি আবার খেয়াল করি, যদি সঠিক হিসাবে বই সংরক্ষণ করেন তাহলে এই যে উৎপাদন খরচের মধ্যে যে আইটেমগুলি আমরা দিছি এগুলা বাদ দিয়ে আমরা কি করব, ফসল বিক্রয় কত পার্সেন্ট নিব? 60%। 60%। আর যদি সঠিক হিসাবে বই সংরক্ষণ করেন তাহলে 60% বাদ। এই উৎপাদন খরচ, যে বীজ ও সার, চাষাবাদ খরচ, পরিবহন খরচ, সাধারণ প্রক্রিয়াজাতকরণ, এগুলা যা টাকা থাকবে এই টাকা আমরা আমাদের অঙ্কের মধ্যে আনবো। আর যদি সঠিক সময় সংরক্ষণ না করেন তাহলে এই টাকার পরিবর্তে, এই সবগুলোর পরিবর্তে আমরা ফসল বিক্রয় কত পার্সেন্ট নিব? 60% নিব। তাহলে বলতো কোনটা সহজ, 60% নেওয়া সহজ নাকি এই আইটেমগুলি লেখা সহজ? সহজ কোনটা বলো দেখি? এই আইটেমগুলি, 5% লস। হ্যাঁ 60% নিয়ে এটাই সহজ, কারণ এই আইটেমগুলি তখন মনে রাখার কোনো দরকার নাই। তো সহজ হলে আমাদের মনে রাখতে হবে, কঠিন হলে আমাদের মনে রাখতে হবে, কারণ এই আইটেমগুলি তখন আমাদের প্রশ্নের মধ্যে যদি থাকে তাহলে সেগুলো আমরা কি করব, কেটে দিব। তাহলে আমরা পুরা নিয়মটা আবার একটু পড়তেছি। কৃষি খাতে ধারা হচ্ছে 40 থেকে 44, এটা সর্বপ্রথম মনে রাখতে হবে। এরপরে কৃষি খাতে আয়ের মধ্যে আমাদের আয় হচ্ছে 7টা। প্রথম হচ্ছে ফসল বিক্রয়। ম্যাক্সিমাম প্রশ্নে আমাদের 115টা যদি প্রশ্ন থাকে এর মধ্যে 14টা প্রশ্নে আয় হচ্ছে ফসল বিক্রয়, চা আর রাবার বিক্রয়, আর বাদ বাকিগুলি দুই একটা অঙ্কে আছে। তাহলে ফসল বিক্রয়ের মধ্যে সবচেয়ে বেশি আইটেম যাবে কি, ধান, পাট, গম, ভুট্টা, ইক্ষু, আখ এবং অন্যান্য শস্য বিক্রয় থেকে আয়। চা বাগান, রাবার বাগানের ক্ষেত্রে আমরা 60% নিব, বাদ বাকি 40% ব্যবসা কাজ, সেটা আমাদের প্রয়োজন নাই। চিনি শিল্প এবং তামাক শিল্পের ক্ষেত্রে চিনির ক্ষেত্রে ইক্ষুর বাজার মূল্য, তামাকের ক্ষেত্রে তামাক পাতার বাজার মূল্য। পোল্ট্রি ও ডেইরি ফার্ম এবং 7 নম্বর হচ্ছে কৃষি জমি ইজারা হতে আয়। এই কয়েকটা হচ্ছে কৃষি খাতে আয়। কৃষি খাতে আয় থেকে অনুমোদনযোগ্য খরচ আমাদের বাদ দিতে হবে। অনুমোদনযোগ্য খরচের মধ্যে অন্য কোনো খরচ দেয় অথবা না দেয়, একটা ফিক্সড একটা খরচ, তার নাম হচ্ছে উৎপাদন খরচ। এই উৎপাদন খরচ নিয়ে কথা হচ্ছে, যদি সঠিকভাবে সংরক্ষণ করেন তাহলে এই খরচগুলো প্রশ্নে যা থাকবে আমরা তাই এখানে বসাবো। আর যদি সঠিকভাবে সংরক্ষণ না করেন তাহলে এই খরচগুলো বাদ, এইগুলোর পরিবর্তে কার 60% ধরো বলো দেখি? বিক্রয় মূল্য 60%। কি বিক্রয় মূল্য? ওই যে চা থাকবে, চা ফসল পাট। যা থাকবে তা না, ফসল বিক্রয়, এটা মনে রাখতে হবে, ফসল বিক্রয়ে 60%। তাহলে মনে রাখতে হবে এই খরচগুলোর নাম হচ্ছে উৎপাদন খরচ। এই খরচ কখন আসবে, যখন সঠিক হিসাবে সংরক্ষণ করবেন তখন। যদি সঠিকভাবে সংরক্ষণ না করে তাহলে এগুলোর পরিবর্তে উৎপাদন খরচ ধরবো, ফসল বিক্রয় 60%। অনুমোদনযোগ্য আরো খরচগুলি আছে কি কি, ভূমি রাজস্ব বা ইউনিয়ন পরিষদের কর, জমির খাজনা প্রদান, স্থানীয় কর, বীমা সালামি বা শস্য বীমা প্রিমিয়াম, ঋণকৃত মূলধনের সুদ, এক কথায় ঋণের সুদ, সেচ যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ, এখানে হলো অবচয়, আর আর সর্বশেষ হলো স্থায়ী সম্পত্তি বিক্রয়িত ক্ষতি। ক্ষতি বা লাভ কেমনে বলবো, যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে লাভ, বিক্রয় মূল্য ছোট হলে ক্ষতি। তাহলে এই অনুমোদন সবগুলো খরচ আমরা যোগ করব। এখান থেকে আমরা কৃষি খাতে যে আয় আমরা বের করবো, এখান থেকে আমরা এই অনুমোদন খরচ বাদ দিলে এটার নাম হবে কৃষি হতে মোট আয়। এই কৃষি হতে মোট আয় থেকে আমরা বাদ দিব অকর ধার্য সীমা। এই অকর ধার্য সীমাটা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে আসবে না। তার কখন কখন আসবে, অকর ধার্য সীমার রেট হচ্ছে 2 লাখ টাকা। মনে রাখবেন এই 2 লক্ষ টাকা তখনই আসবে যখন করদাতার একমাত্র আয় হচ্ছে কৃষি থাকবে। একমাত্র আয় যদি কৃষি হয় তাহলে তার মোট আয় থেকে 2 লক্ষ টাকা সে কি পাবে, মাফ পাবে। আর যদি কৃষি আয়ের সাথে তার যদি অন্যান্য কোনো আয় থাকে তাহলে এই 2 লক্ষ টাকা সে মাফ পাবে না। কথাটা কি বলছি একটু বলেন তো দেখি সবাই? এই 2 লক্ষ টাকা কখন দিব? যদি শুধু কৃষি খাতে আয় থাকে। আর কৃষি খাতে আয়ের সাথে যদি অন্যান্য আয় থাকে তাহলে 2 লক্ষ টাকা কি বাদ দিব না দিব না? বাদ দিব না। বাদ দিব না, গুড। তাহলে এটা যেটা হবে তাই নাম হচ্ছে কৃষি খাতে করযোগ্য আয়। এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। তাহলে এই ছকটা যে যত বেশি আগে আয়ত্তে আনতে পারবে তার অঙ্কটা তত বেশি সহজ হবে। এইটাই কিন্তু অঙ্ক শেষ না, আরো 2টা পার্ট আছে।
একটা পার্ট হচ্ছে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা, আরেকটা পার্ট হচ্ছে কর দায়। তবে এই দুইটা পার্ট আমরা আজকে শিখবো না, আমরা শিখবো পরবর্তী ক্লাসে। আমাদের প্রথম দুইটা অঙ্ক করতে এই দুইটা পার্টের কোনো প্রয়োজন নাই। এখন কৃষি আয় নির্ণয় করার জন্য আমাদের কিছু নোট আছে। এই নোটগুলি আগে আমাদের ভালো করে পড়তে হবে, কারণ এই নোট যদি আমরা না পড়ি বা না জানি তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সমস্যা হবে। আমরা নোটগুলি এক নজর পড়ে নেই। 6টা নোট আছে, এই 6টা নোট ভালো করে আমরা খেয়াল করি। প্রথম লেখা আছে পোল্ট্রি, চিংড়ি মাছের হ্যাচারি এবং মৎস্য চাষ হতে অর্জিত আয়ের প্রথম 10 লক্ষ টাকা পর্যন্ত করের হার হচ্ছে 0। অর্থাৎ এই তিনটা ক্ষেত্র থেকে যদি আয় হয় তাহলে 10 লক্ষ টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না। 10 লক্ষ টাকার পরবর্তী 10 লক্ষ টাকা মানে প্রথম 10 লাখের বাদ দিয়ে যদি আরো 10 লাখ টাকা থাকে তাহলে সেক্ষেত্রে পরের 10 লাখের উপর 5%, তার পরবর্তী 10 লাখের উপর 10% এবং অবশিষ্ট যা থাকবে তার উপর 15% হারে কর আমরা ধার্য করব। তাহলে এই কয়টা আইটেম হচ্ছে পোল্ট্রি, চিংড়ি মাছের হ্যাচারি এবং মৎস্য চাষ, এটা মনে রাখেন। তাহলে এই তিনটার ক্ষেত্রে প্রথম 10 লক্ষ টাকা পর্যন্ত 0, পরবর্তী 10 লাখের 5, তার পরবর্তী 10 লাখের 10 এবং অবশিষ্ট যা থাকবে তার উপর 15%। আর 2 নম্বর নোট হচ্ছে ডেইরি ফার্মের আয়ের ক্ষেত্রে প্রথম 10 লাখ টাকার উপর 3%। দেখেন ওখানে কিন্তু প্রথম 10 লাখ টাকা 0, আর ডেইরি ফার্ম প্রথম 10 লাখ টাকার উপর 3, পরবর্তী 20 লাখের উপর 10 এবং অবশিষ্ট আয়ের উপর 15% হারে কর ধার্য করতে হবে। তাহলে পোল্ট্রি এবং ডেইরি দুইটা কিন্তু এক জিনিস না, ভালো করে মনে রাখবেন। তাহলে পোল্ট্রি, চিংড়ি মাছের হ্যাচারি এবং মৎস্য এই ক্ষেত্রে প্রথম 10 লাখ 0, পরবর্তী 10 লাখের 5, তার পরবর্তী 10 লাখের 10, তার পরবর্তী অবশিষ্ট যাই থাকবে তার উপর 15%। আর শুধু ডেইরি ফার্মের ক্ষেত্রে প্রথম 10 লাখ টাকার উপর 3%, পরবর্তী 20 লাখের উপর 10, পরবর্তী 15 লাখ টাকার উপর অবশিষ্ট যা থাকবে তার উপর 15%। এখন এটা হলো 1 নাম্বার নোট, এটা হলো 2 নাম্বার নোট। এই কখন 1 এবং কখন 2 নাম্বার নোটটা আমরা অ্যাপ্লাই করব, এটা দিয়ে আছে 3 নাম্বার কোটেশনে লেখা আছে পোল্ট্রি ও ডেইরি একত্রে থাকলে, অর্থাৎ পোল্ট্রি ফার্ম ও ডেইরি ফার্মে দুইটা টাকা যদি একসাথে টাকা দিয়ে থাকে প্রশ্নে, তাহলে এই ক্ষেত্রে আমরা নোট 1 নাম্বার অনুযায়ী অঙ্ক সমাধান করব। আর শুধু যদি ডেইরি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নোট 2 নাম্বার নিয়ম অনুযায়ী আমরা অঙ্ক সমাধান করব। তাহলে 1 নাম্বারটা হবে কখন, যখন পোল্ট্রি ও ডেইরি একসাথে থাকবে, আর যখন শুধু ডেইরি থাকবে তখন আমরা 2 নাম্বার রুলটা অ্যাপ্লাই করব। 4 নাম্বার নোটে লেখা আছে করদাতা আয়ের একমাত্র উৎস যদি কৃষি হয় তাহলে তার মোট আয় থেকে 2 লক্ষ টাকা কর ধার্য করতে হবে, যেটা অলরেডি আমরা পড়ে আসছি। 5 নাম্বার নোটটা আমরা পড়ে আসছি, সেটা কি চা বাগানে আয় এবং রাবার বাগানে আয়ের ক্ষেত্রে কৃষি খাতে কত পার্সেন্ট বলেন তো দেখি। 60%। আর ব্যবসা খাত 40। শিখতা তোমার কথা বোঝা যায় না, হ্যাঁ স্পষ্টভাবে কথা বলবা। আর 6 নাম্বারটা আমি অতিরিক্ত ভাবে একটা তথ্য দিয়ে রাখছি, কৃষি খাতের ধারা হচ্ছে 40 থেকে 44, যদি ব্যবসা খাত করতে বলে তাহলে ব্যবসা খাতের ধারা হচ্ছে 45 থেকে 56, যদি অন্যান্য খাত করতে বলে তাহলে অন্যান্য খাতের ধারা হচ্ছে 66 থেকে 69। এই তিনটা তথ্য মনে রাখেন। তাহলে আমাদের প্রয়োজনীয় সকল নোট পড়া শেষ। আমি আগামী ক্লাসে এই 6টা নোট আমি 6 জনকে জিজ্ঞাসা করব, কথাটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, এখন আমরা একটা অঙ্ক সমাধান করব। দেখেন প্রথম অঙ্কটা হচ্ছে বেসিক। প্রথম অঙ্কটা আমরা নিচে হলো কমার্স পাবলিকেশনের বইয়ের প্রবলেম 7। প্রথম অঙ্কটা একটু ভালো করে যদি খেয়াল করি তাহলে এই চ্যাপ্টারের 80 থেকে 90% অঙ্ক তোমরা পারবা, প্রথম অঙ্কটা যদি ভালো করে খেয়াল করি। তো প্রথম অঙ্কটা আমরা আগে পড়তেছি, লেখা আছে জনাব জিয়াউদ্দিন এর 30 জুন 2023 সালে সমাপ্ত বছরের জন্য কৃষি খাতে আয় প্রতি মণ 200 টাকা ধরে 800 মণ ধান বিক্রয়। বলেন তো দেখি ধান বিক্রয়টা কিসের মধ্যে পড়ে? ফসল বিক্রয়। ফসলের মধ্যে পড়ে। প্রতি মণ 100 টাকা ধরে 1000 মণ পাট বিক্রয়, পাটটাও একটা ফসল বিক্রয় নাকি? তারপরে শীতকালীন সবজি বিক্রয়, এটাও ফসল বিক্রয়। তাহলে ফসল বিক্রয় আমরা কয়টা পাইলাম বলো তো দেখি? 3টা। মনে রাখেন এই ফসল বিক্রয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী উৎপাদন খরচ কিন্তু এর উপরে ধরতে হবে। অতএব এখানে যদি ভুল হয় তাহলে উৎপাদন খরচটা ভুল হয়ে যাবে।
এবার লেখা আছে চা বিক্রয় থেকে আয়। চা বিক্রয় মানে চা বাগানের আয়। চা বাগানে 1.5 লাখ টাকা দিয়ে আছে, পুরা টাকা আসবে নাকি 60% আসবে নাকি 40% আসবে কৃষি খাতে, বলো তো দেখি। 60% আসবে। 60% আসবে, গুড। বর্গা হতে আয়, এটা একটা কৃষি আয়। কৃষি জমি ইজারা হতে আয়, এটাও কৃষি আয়। তাহলে উপরে আমরা যেগুলো পেলাম প্রত্যেকটা আয় পাইলাম। এখন বলছে উক্ত বছরে আয়ের বিপরীতে খরচ সমূহ, মানে খরচগুলি কি কি হয়েছে। প্রথম আছে, ভালো করে খেয়াল করবেন, লেখা আছে বীজ ও সার। বলেন বীজ ও সার এটা কি অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে নাকি উৎপাদন খরচের মধ্যে আসবে, বলো তো দেখি। উৎপাদন খরচ। হ্যাঁ, এটা কি অনুমোদনযোগ্য খরচ নাকি উৎপাদন খরচ। উৎপাদন বীজ খরচ। ও সার, উৎপাদন খরচ। উৎপাদন খরচ, গুড। যেগুলো উৎপাদন খরচ সেগুলো আমরা টিক দিতেছি, আর যেগুলো অনুমোদন সেগুলো টিক দিব না। তাহলে উৎপাদন খরচের মধ্যে বীজ ও সার পেলাম। ভূমি কর্ষণ খরচ, অর্থাৎ ভূমিকে আমরা যে হাল বাই বা চাষ করি, এইটাও একটা উৎপাদন খরচ। পরিবহন খরচও একটা উৎপাদন খরচ। সাধারণ প্রক্রিয়াজাতকরণ, এটাও একটা উৎপাদন খরচ। জমি রাজস্ব ব্যয়, এটা কি উৎপাদন খরচ নাকি অনুমোদনযোগ্য খরচ, বলো তো দেখি। উৎপাদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ, অতএব টিক দিলাম না। ইউনিয়ন পরিষদের কর, এটা একটা অনুমোদনযোগ্য খরচ, টিক দিলাম না। শস্য বীমা প্রিমিয়াম, এটা অনুমোদনযোগ্য খরচ, আর এখানে অনুমোদনযোগ্য অবশ্যই লেখাই আছে, সেটা ধার্যকৃত মূলধনের সুদ লেখা আছে। তাহলে এখানে যে আইটেম গুলি দিয়ে আছে, এই আইটেমের মধ্যে আমাদের উৎপাদন খরচ আইটেম কয়টা, বলো তো দেখি। 7টা। এই 4টা আইটেম আসবে তখনই, কখন, যদি সঠিকভাবে রাখেন তখন নাকি যদি না রাখেন তখন, বলেন তো দেখি। যদি সঠিক হিসাব করে রাখে তাহলে। গুড। তাহলে আমাদের বলছে 1 নম্বর বলছে তিনি সঠিক হিসাবে বই রাখেন না। তো যখন রাখেন না তখন এই 4টা আইটেম কি আসবে নাকি আসবে না, বলেন তো দেখি। আসবে না। আসবে না। তখন এই 4টা আইটেমের পরিবর্তে আমার ফসল বিক্রয় কত পার্সেন্ট দিব, উৎপাদন খরচ 8%। 60%। কথা কি বুঝছেন সবাই। জি ভাইয়া। আর 2 নম্বর বলছে তিনি সঠিক হিসাবে বই তিনি সঠিক হিসাবে বই রাখেন। তাহলে সেই ক্ষেত্রে খ নাম্বারে যখন করবো তখন কি এই 4টা খরচ আসবে না আসবে না, বলেন তো দেখি। আসবে। তখন 4টা খরচ আসবে, গুড। আমরা সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, এবার আসেন। এখন আমাদের প্রশ্নে বলছে জনাব জিয়াউদ্দিনের করযোগ্য মোট আয় নির্ণয় করতে হবে। এখন মোট আয়ের ক্ষেত্রে একটা কথা আছে, যদি আমাকে বলতো কৃষি খাতের মোট আয় তাহলে শুধুমাত্র আমরা কৃষি আয়ই করব, কিন্তু যদি কৃষি খাতের কথা না থাকে, যদি বলে মোট আয়, তাহলে কৃষি আয়ের সাথে যদি অন্যান্য কোনো আয় থাকে, যেমন কৃষি আয়ের সাথে অন্যান্য আয় বলতে কি কি, এই যেখানে লিখলাম ব্যবসা খাতে আয় এবং অন্যান্য উৎস খাতে আয়। যদি এই দুইটা আইটেমের আয় থাকে তাহলে আমরা দিব, যদি না থাকে তত নাই। যদি শুধুমাত্র কৃষি আয় বলে তাহলে এই দুইটা আসবেই না, শুধু কৃষি আয়গুলো আসবে। আর যদি কৃষি খাতে না বলে যদি বলে মোট আয়, তাহলে সেক্ষেত্রে কৃষি আয়ের সাথে অন্যান্য আয়গুলিও আসবে। যেমন আমাদের চা বাগান, চা বিক্রয় হতে আয় 1.5 লাখ টাকা, এর কত পার্সেন্ট কৃষি, 60%। 60% কৃষি। আর বাদ বাকি 40% কি, ব্যবসা। ব্যবসা খাত। তাহলে এই যে কৃষি আয়ের সাথে কিন্তু ব্যবসায়ও আছে নাকি। তখন কৃষি আয় সমস্ত কাজ শেষ করবো, ব্যবসা খাতও করতে হবে। কেন, কারণ আমাদের প্রশ্নে কৃষি নিয়ে নেবো, আমাদের বলছে মোট আয় নির্ণয় করো, মানে কৃষির সাথে যদি অন্যান্য কোনো আয় থাকে তাহলে সেক্ষেত্রে ওইটাও করতে হবে। আর যদি বলতো যে কৃষি খাতে মোট আয় করা, তাহলে ব্যবসা খাত আনার কোনো প্রয়োজন ছিল না। আমার কথা সবাই ক্লিয়ার। স্যার বলেন। আমি আবার বলতেছি, যদি আমাদের প্রশ্নে যদি বলে কৃষি খাতের মোট আয় বের করো, তাহলে শুধুমাত্র কৃষি আয় আসবে, ব্যবসা খাত আসবে না। আর যদি কৃষি খাতের কথা না বলে যদি বলে মোট আয় নির্ণয় করো, তাহলে কৃষি খাতের আয়ের সাথে সাথে আমাদের অন্যান্য আয় যদি থাকে, যেমন ব্যবসা খাত আয় যদি থাকে, তাহলে সেটাও আসবে। কথাই বুঝতে পেরেছি। জি ভাইয়া। তাহলে এখন আমাদের এই প্রশ্নে মোট আয় যেহেতু বলছে, তাহলে কৃষি আয়ের সাথে যদি অন্যান্য আয় থাকে সেটা কি আসবে না আসবে না, আসবে। আসবে, গুড। এটাই আমি বলতে চাইছিলাম। আমরা সবাই ক্লিয়ার আমার কথা।
জি ভাইয়া। ওকে, তাহলে এখন আসেন আমরা আগে ক নাম্বার প্রশ্নটা করি। লিখছি তিনি সঠিক হিসাবে সংরক্ষণ, তিনি সঠিক হিসাবে রাখেন না। তাহলে এই ক্ষেত্রে যখন রাখে না তখন এই চারটা খরচ কি আসবে, না এগুলোর পরিবর্তে ফসল বিক্রয় 60% দিব? বলো। 60% আসবে। তাহলে এগুলা কি আসবে তখন এই চারটা? আসবে না। গুড। তাহলে এখন আসলে অঙ্ক সমাধান করি। প্রথমে লিখছি করদাতার নাম। করদাতার নাম কি? জনাব, এই যে এখানে জিয়াউদ্দিন, আমি লিখে জনাব শাহিন, আপনারা জিয়াউদ্দিন দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে আয় বর্ষ, কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড 22, 23, 23, 24। এরপর লিখবো কৃষি খাতের আয়, এবং যেহেতু মোট আয় চাইছি এর জন্য লিখবো এবং মোট করযোগ্য আয়। আর যদি বলতো কৃষি খাতে মোট আয় তাহলে আমরা লিখবো কৃষি খাতে মোট আয় নির্ণয়। ঠিক আছে, এরপর আমরা দাগ কাটবো বিবরণ টাকা টাকা। এখন প্রথম যে কাজটা সেটা হলো কৃষি খাতের ধারা হচ্ছে কত বলো তো দেখি? 40 থেকে 44। তাহলে এখানে দিচ্ছি ধারা হচ্ছে 40 থেকে 44। এটা কিন্তু ভুল করা যাবে না। এখন সর্বপ্রথম রয়েছে ফসল বিক্রয়। তোমরা বুঝলে এখানে ফসল বিক্রয় আইটেম কয়টা আছে? 3টা, ধান, পাট এবং কি রবি শীতকালীন শস্য। তাহলে প্রথম ধান, এক মনের দাম হচ্ছে 200 টাকা, এরকম 800 মন ধান বিক্রি করছে। তাহলে 200 সাথে 800 যোগ করবা না গুণ করবা? গুণ করবে। তাহলে লিখছি ধান বিক্রয় 200 ইন্টু 800 সমান সমান 1,60,000। পাট বিক্রয় 100 মন 1000 করে, তাহলে 1,00,000 টাকা। আর শীতকালীন সবজি বিক্রয় ছিল 75,000। এই তিনটা যোগ করে মোট 3,35,000 টাকা হচ্ছে কি বিক্রয় বলো দেখি? ফসল কথা বলো না। বিক্রয়। ফসল ফসল বিক্রয়। বিক্রয়। গুড। তাহলে এই অঙ্কে ফসল বিক্রয় কত টাকা বলো? 3,35,000। 3,35,000। এখন ফসল বিক্রয়ের পর আমাদের আছে চা বিক্রয় হতে হয়। এখন চা বিক্রয় আয়ের মধ্যে কৃষি খাতে কত পার্সেন্ট নিব? 40 না 60? বলো কত পার্সেন্ট নিব, 40% না 60%? 60%। এগুলা না বললে কিন্তু অঙ্কটা আসে থাকা না থাকে কথা। দেখছি চা বিক্রয় হতে আয় 1.5 লাখ টাকা, 60% 90,000 টাকা। এরপরে বর্গা হতে আয় ছিল 50, কৃষি জমি হতে ইজারা ছিল 30। তাহলে এই দুইটা যা আছে তাই, যে 50 এবং কত 30। তাহলে এই সবগুলো যোগ করে আমাদের কৃষি খাতের আয় হচ্ছে 5,05,000 টাকা। এই 5,05,000 টাকা পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, এখন 5,05,000 টাকার পর আমরা দিব অনুমোদনযোগ্য ব্যয়। আর অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে অন্য কোনো খরচ দিই অথবা না দিই, একটা ফিক্সড একটা খরচ, তার নাম কি? উৎপাদন খরচ। এখন আমাদের প্রশ্নে আমরা ক নাম্বার করতেছি সঠিকভাবে রাখেন না। রাখেন না মানে কি? এই যে উৎপাদন খরচের চারটা আইটেম, সেই চারটা আইটেম আসবে না, এইগুলোর পরিবর্তে ফসল বিক্রয় 60% দিব। ফসল বিক্রয় 60%। তাহলে এই চারটা আইটেম আসবে না, এই যে 60,000, 80,000, 25,000 এবং 35, এই চারটা বাদ। এগুলোর পরিবর্তে ফসল বিক্রয় বের করছেন 3,35,000, লিখছি 3,35,000 60%, 2,01,000 টাকা। ওকে, তাহলে এই 2,01,000 টাকা দিলাম, কথাটা মানে হচ্ছে বীজ সার, ভূমি কর্ষণ, পরিবহন এবং সাধারণ প্রক্রিয়াজাতকরণ করে এই চারটার কাজ কি শেষ। এই চারটা মধ্যে বাদ বাকি কি আছে? জমি রাজস্ব ব্যয়, ইউনিয়ন পরিষদের কর, শস্য বীমা প্রিমিয়াম, অনুমোদনযোগ্য খরচ এবং ধার্যকৃত মূলধন সুদ। এগুলো অনুমোদনযোগ্য খরচ, এর জন্য 4,000টা। জমি রাজস্ব 6,000, ইউনিয়ন পরিষদ 4,800, শস্য বীমা 5,600, অনুমোদনযোগ্য অবস্থায় 5,000 এবং ধার্যকৃত মূলধনের সুদ 3,600 টাকা। এই সবগুলো যোগ করা হয়েছে 2,26,000 টাকা। আর 5,05,000 সাথে 2,26,000 টাকা বিয়োগ করার পর কৃষি খাতের মোট আয় হলো 2,79,000 টাকা। এখন এই 2,79,000 টাকার সাথে 2 লক্ষ টাকা বাদ যাবে নাকি যাবে না? কেউ বলতে পারবেন? 2 লক্ষ টাকা কখন বাদ যায়? বাদ যাবে না। কেন যাবে না? শুধু কৃষি খাতে আয়, শুধু যায়, অন্যান্য খাতে কারণ ওর কৃষি খাতের সাথে আরো খাত আছে, আরো আয় আছে। কি কি? যেমন চা বাগানে 60% কৃষি, বাদ বাকি 40% কি খাত?
ব্যবসায় খাত। ব্যবসায়ী খাত। তাহলে কি ওর একমাত্র আয় কি কৃষি? না ভাইয়া। নাই, এই জন্য ওর টাকার সাথে 2 লক্ষ টাকা বাদ যাবে না। কথা কি ক্লিয়ার? ভাই একটু আরেকবার বলেন। আমি আবার বলতেছি, চা বিক্রয় হতে 1.5 লাখ টাকা 60% মানেছি। 60% কৃষি খাত, আর বাদ বাকি 40% কি খাত? ব্যবসায় খাত। তাহলে ওর কৃষি খাতের সাথে ব্যবসা খাতে আয় আছে না? যেহেতু কৃষি খাতের সাথে ব্যবসা খাতে আয় আছে, তাহলে ওর একমাত্র আয় কি কৃষি নাকি অন্যান্য আয় আছে? কথা বলো, কথা বলে না, গাধা বাচ্চা। অন্যান্য ভাইয়া অন্যান্য আয় আছে। অন্যান্য আয় আছে, তাহলে অন্যান্য আয় থাকলে কি 2 লাখ টাকা বাদ যাবে? না ভাইয়া। যাবে না, এর জন্য 2 লক্ষ টাকা বাদ আমরা দেই নাই। কথা বলতে হবে, বুঝলে বুঝি, না বুঝলে বলতে হবে যে বুঝি না, আবার বলে দেন, জিমা থাকবে না। এখন আমাদের প্রশ্নে যদি বলতো কৃষি খাতে মোটাই বের করা, তাহলে 2,79,80 পর্যন্ত হিসাব ক্লোজ। কিন্তু আমাদের কৃষি খাতের ভাইয়া মোটাই বলে কখন এই টাকাটা যাইতো? কি বলা থাকলে এই টাকাটা যাইতো? রেকর্ড করা আছে, আবার দেখে নিও। হ্যাঁ, অলরেডি 3 বার বলে ফেলেছি। এখন কৃষি খাতের মোট আয়ের সাথে যদি আমাদের বলতো কৃষি খাতে মোট আয় বের করো, তাহলে এইটাই শেষ, এরপরে আমরা হিসাবটা ক্লোজ করে দিতাম। এখন আমাদের কৃষি খাতে মোট আয় বলে, আমাদের বলছে মোট আয় বের করো, করযোগ্য মোট আয়, অর্থাৎ কৃষি আয়ের সাথে যদি অন্যান্য কোনো আয় থাকে তাহলে সেটাও আসবে। তাহলে কৃষি খাতের সাথে অন্যান্য আয়ের মধ্যে আমাদের চা বাগানের জানি কত পার্সেন্ট দিচ্ছি আমরা কৃষি খাতে? 60%। তাহলে বাদ বাকি 40% কিসে? ব্যবসায় খাত। তাহলে এই যে ব্যবসা খাত নিতে নিছি, ব্যবসা খাতে আয়, ব্যবসা খাতে ধারা মনে রাখতে হবে 45 থেকে 56। দেখছি চা বাগানের আয় 1.5 লাখের 40%, তাহলে 1.5 লাখ টাকা 40% 60,000 টাকা। তাহলে 2,79,000 টাকা হচ্ছে কৃষি খাতের আয়, আর 60,000 টাকা হচ্ছে ব্যবসা খাতে আয়। তাহলে কৃষি আয় প্লাস ব্যবসায় দুইটা মিলে হচ্ছে তার মোট আয় 3,39,000 টাকা। দেখেন তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ব্যবসা আয় প্লাস কৃষি দুইটা মিলে হচ্ছে তার 3,39,000 টাকা আয় হয়েছে। স্যার ফসল বিক্রয় চা বিক্রয় হতে হয় ওখানে 60% কেন নেওয়া হলো এটা যদি আরেকবার বলতেন। ফসল বিক্রয়, ওই যে বললাম ম্যাডাম, এখানে ক নাম্বার কথা, তিনি সঠিকভাবে রাখেন না। রাখেন না মানে হচ্ছে তার উৎপাদন খরচগুলো কোনো সঠিকভাবে রাখেন না, তার উৎপাদন খরচগুলো বাদ। এই উৎপাদন খরচগুলো বাদ দিয়া ফসল বিক্রয় যা করবে তার 60% ধরতে হবে। আর যদি সঠিকভাবে রাখেন তাহলে ওই 60% বাদ দিয়া এই যে উৎপাদন খরচ যা যা প্রশ্ন উল্লেখ আছে এগুলো আসবে। এই যে খ নাম্বার করলেই বুঝতে পারবে আরো। ঠিক আছে, এখন বুঝতে পারছো কেন 60% নিলাম? এই 60% নেওয়ার কারণটা কি? তিনি সঠিকভাবে রাখেন না রাখেন না? রাখেন না। রাখেন না, এর জন্য 60%। যদি রাখতো তাহলে এই আমাদের উৎপাদন খরচ কয়টা ছিল আমাদের প্রশ্নে? 4টা, বীজ ও সার, ভূমিকর্ষণ, পরিবহন খরচ এবং সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ। এখানে যে টাকা আছে এই টাকাগুলি এখানে আসতো। তো আমরা এটা যেহেতু রাখেন না এটা দিয়ে করলাম, এখন আমরা খ নাম্বার করব রাখেন। এখন আসেন, তাহলে এই ক নাম্বার এবং খ নাম্বার মধ্যে পার্থক্যটা কোথায় বলো তো দেখি? এরা সব ঠিক আছে, শুধু পরিবর্তনটা কোথায় আসবে? ফসল বিক্রয়। ফসল উৎপাদন খরচের মধ্যে আসবে, আর অন্য কোনো পরিবর্তন নাই। দেখো আমাদের খ নাম্বারে লিখছি তিনি সঠিক হিসাবে রাখেন, এই যে উপরের টুকু 5,05,000 পর্যন্ত আগেরটাই, এখানে কোনো সমস্যা আছে কেন? না ভাইয়া। নাই। এখন এই যে অনুমোদন খরচের মধ্যে প্রথম উৎপাদন খরচ, এখন সঠিকভাবে রাখেন, তাহলে 60% নিব নাকি ওই যে উৎপাদন খরচ আছে তাই আসবে? উৎপাদন খরচ যা আছে তাই আসবে। এই যে বীজ ও সার ছিল 60,000, ভূমি কর্ষণ ছিল 80,000, পরিবহন খরচ ছিল 25,000 এবং সাধারণ প্রক্রিয়াজাতকরণ ছিল 35। এই চারটা যোগ করে হলো 2 লাখ টাকা। এই 2 লক্ষ টাকা হচ্ছে এই অঙ্কের জন্য এখন উৎপাদন খরচ। তাহলে ঘটনা কোথায় প্যাঁচ খাইছে? ঘটনাটা হলো সঠিক বই যদি রাখেন তাহলে উৎপাদন খরচগুলি আসবে, আর সঠিক বই যদি না রাখেন তাহলে উৎপাদন খরচগুলোর পরিবর্তে ফসল যা বিক্রি করব তার কত পার্সেন্ট দিব আমরা? 60%। 60%। তাহলে পরিবর্তনটা শুধুমাত্র এই উৎপাদন খরচের পরিবর্তন, আর নিচে ভূমি রাজস্ব, ইউনিয়ন পরিষদ, শস্য বীমা, অনুমোদন খরচ, ঋণকৃত মূলধন সুদ, এগুলা আগেরটাই। এগুলা সবগুলো যোগ করে 2,85,000, দুইটা বাদ দিয়ে 2,80,000, এটা হলো কৃষি খাতে মোট আয়।
কারণ আমাদের যেহেতু ইয়ে কৃষির সাথে ব্যবসা খাত আছে, এই জন্য ব্যবসা খাত দিলাম। ওখানে 60%, এখানে কত 40%, আগেরটাই 60,000। এই দুইটা যোগ করে এটা হলো কৃষি আয়, এটা হলো ব্যবসায়, দুইটা মিলা হচ্ছে মোট আয় হচ্ছে 3,40,000। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলেন। দুইটার মধ্যে এইটা হলো বেসিক কত পার্থক্য, কখন উৎপাদন খরচের মধ্যে খরচগুলি সরাসরি আসবে আর কখন এই খরচের পরিবর্তে 60% আসবে। এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এইটুকু হন আপনারা ক্লিয়ার কিনা। এটা যদি বুঝেন তাহলে 80% অঙ্ক আপনারা পারবেন। এখন জাস্ট বাসার কাজ দিব। না স্যার, সমস্যা নাই, পারবো। কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, আসেন তাহলে এখন আমরা কিছু বাসায় কাজ দিই, আমি পরে দিব। বাসায় কাজের মধ্যে বেসিক কোশ্চেন, এটা 2 নাম্বারটা, এটা আমি করে দিব। এটা তোমাদের টাচ করার কোনো প্রয়োজন নাই, এটা আগামী ক্লাসে করাবো। প্রবলেম 3টা করা দেওয়া আছে, এটা আপনাদের দরকার নাই, এটা আমি করে দিব। তোমরা এখানে 2-3টা প্রশ্ন করবা। হ্যাঁ, প্রবলেম 1 পাইছো সবাই? প্রবলেম 1-এ লেখা আছে জনাব আকাশ 22-23 আয় বর্ষে কৃষি খাতের মোট আয়। এই দেখেন এখানে কিন্তু স্পষ্ট বলেছে কৃষি খাতের মোট আয়। তাহলে কৃষি খাতের সাথে ব্যবসা খাতের আয় কি এখানে আসবে নাকি শুধুমাত্র কৃষি আয়গুলি আসবে? শুধুমাত্র কৃষি। তাহলে এখানে ধান এবং পাট, এই দুইটা কার মধ্যে যাবে? ফসল। ফসল। চা বাগানে 60% এর কত পার্সেন্ট আসবে? 60,000 টাকা কত পার্সেন্ট আসবে? 60% আসবে। আর বাদ বাকি 40% কৃষি খাতের মোট আয় বলছে। তাহলে এই অঙ্কে কি বাদ বাকি 40% কোনো কাজ আছে নাকি নাই? নাই ভাইয়া। নাই, গুড। এবং বর্গা প্রদত্ত জমি হতে নগদ প্রাপ্তি, এটা কৃষি আয় 2 লাখ টাকা। তাহলে এখানে আমাদের 4টা আইটেম ছিল, 4টা আইটেমই আয়, কিন্তু ব্যয় সম্পর্কে কোনো কথা বলা নাই। কিন্তু আমরা বলছিলাম কোন খরচ উল্লেখ থাকুক বা না থাকুক, একটা ফিক্সড একটা খরচ দিতেই হবে, তার নাম কি? উৎপাদন খরচ। এই উৎপাদন খরচ সম্পর্কে কথা বলছিলাম। যদি সঠিক বই সংরক্ষণ করেন তাহলে খরচগুলি ওই ওই নামে আসবে, আর যদি না রাখেন তাহলে ফসল বিক্রয় 60%। এখন আমাদের এই প্রশ্নে সঠিক হিসাব বই রাখেন বা রাখেন না তার সম্পর্কে কোনো ডিরেকশন বলা নাই। যদি ডিরেকশন বলা থাকে তাহলে ওই অনুযায়ী কাজ করা, যদি ডিরেকশন বলা না থাকে আমরা ধরে নিব সঠিক হিসাব বই রাখেন না, মানে আমরা ঝামেলার মধ্যে যাব না। কথা কি বুঝে পারছি? জি ভাইয়া। তাহলে এই অঙ্কের জন্য উৎপাদন খরচ কার উপর কত পার্সেন্ট ধরে বলেন? ফসল বিক্রয়ের % হ্যাঁ, ফসল যে বিক্রয় আমরা, এই যে ধান 800 ইন্টু 25 এবং 1100 ইন্টু 30, এই দুইটা যোগ করে যে টাকা হবে, মনে করেন 2 লাখ টাকা হয়েছে দুইটা মিলা, ওই 2 লাখ টাকা 60% হবে উৎপাদন খরচ। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই অঙ্কে অনুমোদন খরচের মধ্যে কয়টা খরচ আসবে বলো দেখি? একটা খরচ, তার নাম কি? উৎপাদন খরচ। উৎপাদন খরচ। আশা করি 1 নম্বর অঙ্কটা পারবা। 2 নম্বর অঙ্কটা তোমাদের লাস্ট ওয়ান বাসার কাজ। রবিউল 22-23 আয় বর্ষে কৃষি খাতের আয়। তাহলে এখানে কৃষি আয় ক্ষেত্রে, ও আরেকটা কথা, 1 নম্বর অঙ্কে এই যে চা বাগান যেহেতু আছে, বাদ বাকি 60% ব্যবসা খাত, তার মানে এই অঙ্কে কি 2 লক্ষ টাকা বাদ যাবে নাকি যাবে না বলো তো দেখি? বাদ যাবে। কেন বাদ যাবে? তাহলে চা বাগান আছে না, চা বাগান আছে মানে কৃষি খাতে 60 আর বাদ বাকি 40% কি ব্যবসা খাত, তাহলে কৃষি আয়ের সাথে ব্যবসা খাত তো আছে, তাহলে 2 লক্ষ টাকা বাদ যাবে কেন? ভাইয়া যদি চা বাগান না থাকতো তাহলে মানে তাহলে 320 থাকতো অবশ্যই 2 তাহলে। লক্ষ টাকা আমরা বাদ দিতাম। চা ও বাগান রাবার বাগান যদি থাকে তাহলে বাদ দিব কেন? অর্থ ব্যবসা কৃষি আয়ের সাথে ব্যবসা খাত আয় আছে। তাহলে 1 বুঝছিলাম। নম্বর অঙ্কে 2 লক্ষ টাকা কি বাদ দিব না দিব না? দিব না। 2 নম্বর অঙ্কে যান। ধান এবং গম দুইটা কার মধ্যে যাবে? ফসল বিক্রয়। ফসল বিক্রয়। বর্গা প্রদত্ত, এটা কৃষি আয়। চা বাগানে 50,000 টাকা কত পার্সেন্ট কৃষি আয়ের মধ্যে? 60%। 60%। তাহলে এর ব্যবসা খাত আছে, তার মানে কি 2 লক্ষ টাকা বাদ দিব নাকি দিব না বলো? দিব না। দিব না। দিব না। ডেইরি ফার্মের আয় আছে, এটা একটা কৃষি আয় 30,000 টাকা। কৃষি খাতে খরচ, এখানে যা বললাম সবগুলো কিন্তু আয়, এবং খরচগুলি বলছে স্থানীয় কর, এটা উৎপাদন খরচ নাকি অনুমোদন খরচ বলো দেখি?
অনুমোদনযোগ্য খরচ। অনুমোদন, বীমা প্রিমিয়াম, অনুমোদন, ঋণের সুদ, অনুমোদন। তার মানে এখানে যে তিনটাই কি অনুমোদনযোগ্য খরচ। এবং এখানে অনুমোদনযোগ্য খরচ। সঠিকভাবে রাখছেন কি রাখেন নাই তার সম্পর্কে কোনো ডিরেকশন বলা নাই, তাহলে আমরা কি ধরবো? রাখে নাই। রাখে নাই। তার মানে উৎপাদন খরচ, আমরা উৎপাদন খরচ কার উপর কত পার্সেন্ট ধরবো? ফসল বিক্রয়ের 60%। 60%। তাহলে এই যে ফসল বিক্রয় 70 আর 30, 1 লাখ টাকা, 1 লাখ টাকার 60%, 60,000 টাকা দিব উৎপাদন খরচ, 2 নাম্বার দিব স্থানীয় কর, 3 নাম্বার দিব বীমা প্রিমিয়াম, 4 নাম্বার দিব ঋণের সুদ। কথায় ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, 2 নাম্বারটা কাজ হইলো। আর এখানে 3 নাম্বারটা আমি সর্বশেষ দিয়ে দেই। এই যে ধান, পাট, দুইটা হলো ফসল বিক্রয়, এটা গেল, আমি কথা বললাম না। হাঁস মুরগি খামারে আয়, এটা হচ্ছে কৃষি আয়। মৎস্য চাষ হতে আয়, এটাও কৃষি আয়। তাহলে এখানে বলতো ধান এবং পাট, চা বাগান, রা বাগান কি আছে না নাই? নাই। নাই। তাহলে তার একমাত্র কি কৃষি না কৃষি না বলো? একমাত্র কৃষি। তাহলে 2 লক্ষ টাকা বাদ দিব না দিব না? বাদ দিব। এই যে নিচে 2 নাম্বার উল্লেখ করদাতার আয়ের উৎস একমাত্র কৃষি, 2 লক্ষ টাকা অকর ধার্য বাদ দিব। ঠিক আছে? তাহলে প্রথম তিনটা অঙ্ক তোমাদের বাসার কাজ থাকবে। এই 3টা প্রশ্ন তোমরা করে যার যার গ্রুপে তোমরা কি করবা? তোমাদের হোমওয়ার্কগুলি সাবমিট করবা। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে তোমাদের ক্লাস করাবো। ঠিক আছে? পিডিএফটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পিডিএফ দেবো। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে।